এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একটু পরে পাত্রপক্ষ আসবে এসাকে দেখতে। ও আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে চোখে আইলাইনার দিতে গিয়ে লেপটে ফেলল। বাসা একটাই ড্রেসিং টেবিল, সেটিও আবার ভাবির রুমে। ভাবির সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়। এসা খাতির রাখতে চাইলেও ভাবি এসাকে দুই চোখের বিষ মনে করে। অনুমতি ছাড়া তুমি আমার রুমে কেন আসলে এসা? এটা তো অভদ্রতা। সুবর্ণা রুমে ঢুকে বিরক্ত মেজাজে জিজ্ঞেস করলো। এসাকে অপ্রস্তুত দেখালো, এই জন্যই তাড়াহুড়ো করছিল। দুঃখিত ভাবি। এসা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ও যদি এখন উচিত জবাব দিতে যায় তাহলে লঙ্কা কাণ্ড বাঁধবে। ড্রেসিং টেবিলটা তো মিনারা বেগম এসার জন্যই বানিয়েছিল। সুবর্ণা সেটাকে নিজের রুমে ঢুকিয়েছে। এসা আজ হলদে রঙের একটা শাড়ি পরেছে, কি যে মিষ্টি লাগছে ওকে দেখতে। ওর ফর্সা শরীরে খুব মানিয়েছে। মিনারা বেগম মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। তার এই দেখতে সুন্দর মেয়েটা জন্ম থেকে দুর্ভাগা। এশার জন্মের দুদিনের মাথায় ওর বাপটা অকালে মারা গেল। এরপর 3 বছরের মেয়েকে নিয়ে মিনারা বেগমের দ্বিতীয় বিয়ে হলো রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন ছিলেন অত্যন্ত চমৎকার মনের মানুষ। এশাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। রুহুল আমিনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তারও আগের পক্ষের একটি ছেলে আছে। রুহুল আমিন, মিনারা বেগম, এসা আর নাদিম রুহুল আমিনের আগের পক্ষের ছেলে। 4 সদস্যের হাসি খুশি সংসার। দুঃখ টানাপোড়েন কোনো কিছুই ছিল না। কিন্তু এক রৌদ্রোজ্জ্বল সকালে রুহুল আমিনের মতন অমন ঝলমলে শক্ত সমর্থ মানুষটা হঠাৎ করে মারা গেলেন। এরপর দেখতে অসম্ভব রূপবতী মিনারা বেগমকে কতজন বিয়ে করতে চাইলেন, কিন্তু তিনি আর বিয়ের কথা চিন্তা করলেন না। এসা আর নাদিমকে লেখাপড়া শেখালেন। নাদিম এসার চেয়ে বয়সে 7 বছরের বড়। তার লেখাপড়া শেষ, এখন চাকরি পেয়ে বিয়ে করেছে সুবর্ণাকে, প্রেমের বিয়ে। আর এসা পড়েছে অনার্সে, এবার 3য় বর্ষে উঠবে। এসা তো নাদিমের কেউই হয় না, সে কেন এই বাসায় থাকবে? মিনারা বেগম ও নাদিমের কেউই না, তাই তাদের নিয়েই সুবর্ণা কেন সংসার করবে? বাড়তি উটকো ঝামেলা মনে হয় সুবর্ণার। কবে এই ফাও ঝঞ্ঝাট থেকে রেহাই পাবে? এসাকে দেখতে কেবল পাত্রের মা আসলেন। মিনারা বেগম ধারণা করেছিলেন কম হলেও 3 থেকে 4 জন আসবেন। তিনি সামান্য অবাক হলেন। ভদ্র মহিলার গা ভর্তি চকচকে স্বর্ণের গহনা, পরনের দামি জামদানি শাড়ি, চাল চলন বেশভূষায় আভিজাত্য নজরে পড়ে। তাকে দেখে মিনারা বেগমের মনে হলো সবকিছু জেনে তিনি এশাকে পছন্দ করবেন তো? ইস, যদি করতো, এশা তাহলে একটা ভালো ঘরের বউ হতো, মেয়েটার জীবনের দুঃখ বুঝতো। পাত্রের মা পলি বেগম শরবত হাতে নিয়ে গর্ব করে বলেন, আমার পরিবারে আমার কথাই শেষ কথা। যে কোনো বিষয়ে আমার একা সিদ্ধান্তই যথেষ্ট। এশা ধীর পায়ে হেঁটে এসে পলি বেগমের মুখোমুখি সোফাটায় বসল। পলি বেগম প্রথমেই জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়ছো তুমি? এশা নিচু গলায় উত্তর দিল, এবার অনার্স 3য় বর্ষে। বাহ, অনেক লেখাপড়া করেছো। পলি বেগম এক পিস আপেল কামড় বসালেন, পুরোটা একসঙ্গে খেলেন। এশা খেয়াল করলো ভদ্র মহিলার খাওয়ার কায়দাও আলাদা। তুমি কি বিয়ের পরে আরো লেখাপড়া করতে চাও? বিয়ের পরে লেখাপড়া আমার বাড়িতে অ্যালাউ করি না। এশা প্রত্যুত্তর না করে মিনারা বেগমের দিকে তাকালেন। আর 2টা বছরই তো, এতদূর এসে লেখাপড়া কেউ ছাড়ে? পলি বেগম বাসায় ফিরে জানালেন মেয়ে তার পছন্দ হয়েছে, তবে বিয়ের পর লেখাপড়াটা আর করাতে পারবে না। মিনারা বেগম দুশ্চিন্তায় পড়লেন। মেয়েটার একটা গতি করতে পারলেই তিনি বাঁচে। সুবর্ণার এত দুর্ব্যবহারের পরও মাটি কামড়ে এই বাসায় পড়ে আছে, কোথাও যাওয়ার নেই বলে। তবে বেশি দিন আর থাকা সম্ভব হবে না বোধহয়। এর আগেই যদি এসার বিয়েটা দিতে পারত। সুবর্ণা দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নাদিমও কোনো প্রতিবাদ করছে না। নাদিমের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। সুবর্ণার সংসারে তারা বাড়তি ঝামেলা, এই কথা তো মিথ্যে নয়।
মিনারা বেগম এশাকে জিজ্ঞেস করল। কি বলবো ওনাদের? এত কষ্ট করে লেখাপড়া করে এই পর্যায়ে ছেড়ে দিব? লেখাপড়া করলেই কি তুই চাকরি পেয়ে যাবি? চাকরি পাওয়া তো এতটা সহজ না। এশা কিছু বলল না। মিনারা বেগম বললেন, কত ভালো সম্বন্ধ। ওনারা ধনী পরিবার, নিজেদের বিরাট ব্যবসা আছে, ছেলেও শিক্ষিত, বিয়েতেও আমাদের থেকে কিছু নেবেন না। এর চেয়ে ভালো সম্বন্ধ তোর জন্য আর পাবো? আমাদের তো কিছুই নেই। কয়েকদিন পর বোধ হয় মাথা গোজার জায়গাও থাকবে না। মন খারাপ করো না, আমি একটা ছোটখাটো চাকরি খুঁজছি, তাও মেলাতে পারছি না। সুবর্ণা আজ সকালে কি কাণ্ড করেছে জানিস? ওরা দুজনে 4টা পরোটা বানিয়ে খেয়ে ফ্রিজটা লক করে বাইরে চলে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি সেখানেও সব কিছু আটকানো, ময়দাটা পর্যন্ত। আমি সকাল থেকে শুধু পানি খেয়েছি। এশা ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটা পাউরুটি বের করলো, অর্ধেকটা খাওয়া। এটা খেয়ে নাও, ভাবি এখনো আসেনি? না, আসেনি। কোথায় গিয়েছে? তা তো বলে যায়নি। এশা অনেকক্ষণ বিমর্ষ মুখে বসে রইল। আচ্ছা, আমি যদি লেখাপড়া ছেড়ে বিয়েটা করে নিই, তাতে কি তোমার দুঃখ ঘুচবে? মেজো ভাইজান বলেছে তোকে বিয়ে দিয়ে তার বাসায় চলে যেতে। দুঃখ তো কোনো কালে গুছে নাই রে মা। এশা বিয়েতে রাজি হলো। পলি বেগম জানতেন রাজি হবে। মেয়েটার নেই কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সৎ বাপের আগের পক্ষের ছেলের সংসারে কোনো রকম খেয়ে পড়ে আছে। এত ভালো প্রস্তাব তারা পায়ে ঠেলবে কেমনে? পলি বেগম ছেলের বউ হিসেবে ছোট ঘরের সুন্দরী মেয়েই পছন্দ করেন। মাথা নিচু করে চলে তার সামনে। তার বড় 2 ছেলের বউও ছোট ঘরের। এত বছরও তার মুখের উপর একটি কথা বলা দুঃসাহসী করেনি তারা। বিয়েতে ছেলের শ্বশুরবাড়ি থেকে 1 পয়সা সুতোও নেননি পলি বেগম। এই সংসারের সমস্ত কিছু তার নিজের থাকবে। ছেলের শ্বশুরবাড়ি থেকে এইটা সেটা এনে বউদের দাপট বানানোর মতো বোকা সে নয়। এসে ক্লান্ত চেহারায় টিউশনি থেকে ফিরেছে। হাত ব্যাগটা বিছানার উপর রেখে বারান্দায় গিয়ে বসে রইল। এসা কই তুই? মিনারা বেগমের গলা পাওয়া যাচ্ছে। এসা উত্তর দিল না। এই মুহূর্তে ওর গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। এখানে বসে আছিস তুই? ওই ছেলেটা নাকি তোর সাথে একটু দেখা করবে। এসা মিনারা বেগমের দিকে তাকে জিজ্ঞেস করল, কোন ছেলে? যার সাথে তোর বিয়ের কথা চলছে। কি যেন নাম বললো ছেলেটা, ভুলে গেলাম। এসা শুনেছে ছেলেটার নাম ফুয়াদ। তার ছবি টবি দেখেনি এখনো। ওনার মায়ের সিদ্ধান্তই নাকি সব। তাহলে ওনার আবার আমাকে আলাদা করে দেখার কি আছে? এত কথা বলিস না, তাড়াতাড়ি তৈরি হ। কোন জামাটা পরবি বল? মিনারা বেগম আলমারি খুলে এসার সবচেয়ে সুন্দর জামাটা বের করল। যদিও ওর তেমন বেশি সাজ পোশাক নেই। গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ এসাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এসার মন টানছে না, তবু পা বাড়লো গেটের দিকে। এটা বিয়ে নাকি একটু খেয়ে পড়ে বেঁচে থাকার চেষ্টা। এসাকে একটা রেস্টুরেন্টের সামনে যেতে বলা হয়েছে। ও বাসা থেকে বের হয়ে রিস্কা ডাকলো। বাইরে আজ এত কড়া রোদ। এসা বারবার ওড়না দিয়ে মুখের ঘাম মুছছে। রিস্কা থেকে নেমে রেস্টুরেন্টের সামনে অপেক্ষারত কাউকে এসার চোখে পড়ল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকালো। ছেলেটার কাছে তো ওর ফোন নাম্বার দেওয়া হয়েছে। সে এখানে আসলে নিশ্চয়ই কল দিত। তার মানে আসে নাই। ঘন্টাখানিক দাঁড়িয়ে থাকার পর এসার এবার কান্না পেল। এই জলে ভাসা পদ্মর মতো জীবনটাকে একটু ঠাঁই পাওয়ানোর জন্য লেখাপড়া শেষ করে চাকরি করতে চাইল। সৃষ্টিকর্তা কেন ওকে এই দুর্দশার জীবন দিল? এসা চোখ মুছে কান্না চাপানোর চেষ্টা করল। এখানে দাঁড়িয়ে বোকার মতো কাঁদলে মানুষজন কি ভাববে? আপনি এশা? এসা ঘাড় ঘুরিয়ে তাকায়। অসম্ভব সুদর্শন দেখতে একজন যুবক দাঁড়িয়ে আছে। ইনি ফুয়াদ। মাথার চুল কম, ভুঁড়ি মোটা কাউকে ধারণা করেছিল এসা, কিন্তু এর মতো মাথা ভর্তি চুল, লম্বা চওড়া সুঠামদের পুরুষ। এসা মৃদু কণ্ঠে বলা, জি, আমি এশা। আমি ফুয়াদ। অনেকখানি দেরি করে ফেললাম, দুঃখিত। চলুন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসি। এই বলে ফুয়াদ এসার অপেক্ষা না করে আগে আগে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ল। এসার নজর গেল ফুয়াদের পোশাকের দিকে। সে একটি
জার্সি ট্রাউজার এবং সাধারণ জুতা পরে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সে বাসার সামনে চায়ের দোকানে এক কাপ চা খেতে বেরিয়েছে। এসার সঙ্গে দেখা করা কি এতখানি গুরুত্বহীন ব্যাপার? আপনি কি খাবেন? অর্ডার করুন। খাবার আসতে আসতে আমরা আলাপ করি। ফুয়াদ এসার দিকে মেনু কার্ডটা ঠেলে দিল। আমি কিছু খাবো না। অন্তত 1 কাপ কফি নিন। দেরি করেছি বলে রাগ করলেন? রেগে মেগে কান্না করেছেন? ফুয়াদ একটু হাসল। তার সুশ্রী মুখমণ্ডল বুদ্ধিদীপ্ত হাসে, উজ্জ্বল দৃষ্টি এসার নজর এড়ায় না। নিশ্চয়ই ওর লালচে চেহারা দেখে এই কথা বলছে। ফুয়াদ কফি অর্ডার দিয়ে এসাকে প্রশ্ন করল। আপনি কি খুব বিপদে আছেন? এসার কথার অর্থ বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে। পড়াশোনা ছেড়ে বিয়ে করছেন কেন? এসাকে অপ্রস্তুত মনে হলো। বিয়ের পর আপনার পরিবারে পড়াশোনা অ্যালাউ করবে না। সেটা আমি জানি, কিন্তু এ ধরনের পরিবারে আপনাকে বিয়ে কেন করতে হবে? এসা কোনো উত্তর দিল না। ফুয়াদ কি ওর ব্যাপারে জানে না? এসব প্রশ্ন কেন করছে ওকে? তবে এইটুকু আলাপের মাঝে এসা বুঝলো ফুয়াদ কোনো সহজ মানুষ নয় যাকে চট করে বুঝে ফেলা যাবে। কফি এসেছে। ফুয়াদ কফিতে চুমুক দিতে দিতে বলল, আপনাকে বোধহয় কঠিন প্রশ্ন করে ফেললাম। আচ্ছা, অন্য কথা বলি। আপনার পছন্দের খাবার কি? ভাত মাংস। এই মুহূর্তে আপনাকে 1 প্লেট ভাত মাংস খাওয়ালে আপনার মন ভালো হবে? এসা মনে মনে বিস্মিত হলো। ফুয়াদকে এক্ষুনি বোঝার চেষ্টা করে বোধহয় লাভ নেই। ফুয়াদ এসাকে এক প্রকার জোর করে ভাতের হোটেলে নিয়ে গেল। এরপর 1 প্লেট ভাত এবং গরুর মাংস অর্ডার করলো। খুব অদ্ভুত লাগছে। ও ভাতের প্লেট সামনে নিয়ে বসে থাকলো। এই অল্প পরিচিত লোকটার সামনে ভাত খেতে ওর অস্বস্তি লাগছে। আচ্ছা, আপনি খাওয়া শেষ করুন, আমি আসছি। এই লোকটা কি মন পড়তে জানে? ফুয়াদ রেস্টুরেন্ট থেকে বের হয়ে কোথাও গেল। এসা খেতে শুরু করলো। খাওয়া শেষ হতেই দেখে ফুয়াদ ফিরে এসেছে। এসা সিগারেটের গন্ধ পেল। খুব সম্ভবত ফুয়াদ বাইরে বসে সিগারেট খেয়েছে। খাবার কেমন ছিল? ভালো। আপনি যেন কিসে পড়ছেন? 3rd ইয়ার নাকি 4th ইয়ার? 3rd ইয়ার। অনার্স শেষ করতে চান? এত দূর এসে কি করব? লেখাপড়া ছাড়তে মন চায়। আমি আসলেই বিপদে পড়ে বিয়েতে রাজি হয়েছি, একটু ভালো খেয়ে পড়ে থাকার জন্য। সাদা। আপনি আমাদের বাড়িতে ভালো খেয়ে পড়ে থাকতে পারবেন তার নিশ্চয়তা কি? এসে কিছু বললো না। ফুয়াদ বলল, আবার বোধহয় কঠিন প্রশ্ন করে ফেলেছি। আচ্ছা এশা, আপনার পছন্দের রং কি? সাদা। ঠিক আছে, আপনি তাহলে এখন বাসায় চলে যান। এসা টেবিল ছেড়ে উঠে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে ফুয়াদের দিকে আরেকবার তাকালো। লোকটার মানুষকে আকর্ষণ করার অসম্ভব ক্ষমতা আছে। এসাও আকর্ষণ বোধ করছে। এশা শুনুন, শুধু ভালো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে না। আমি আপনাকে পড়াশোনা শেষ করাবো। আনন্দ নিয়ে এবার বিয়েটা করুন। এসা বিস্মিত হয়ে তাকিয়ে বলা, আপনার মা বলল যে আপনাদের বাড়িতে সব কিছু তো তার মতামতে হয়। ফুয়াদ এই কথার উত্তর না দিয়ে তার বাইকে চেপে বসলো। প্রচণ্ড গতিতে বাইকটা মুহূর্তে এসার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। পলি বেগমের বড় ছেলে বউ মারুফা হাসি মুখে নরম গলায় জিজ্ঞেস করলেন, মা, সন্ধ্যার নাস্তায় কি তৈরি করব? এই বাড়িতে প্রতিদিনের খাবার পলি বেগমের ফরমাসেই তৈরি হয়। এমনকি কে মুরগি রান কিংবা বড় মাছের মাথাটা পাবে সেটিও তিনিই ঠিক করেন। কিচেন নাগেটস, স্যান্ডউইচ আর ফলের জুস তৈরি করো। এর ভিতর ফুয়াদ বাসায় আসলো। পলি বেগম জিজ্ঞেস করলেন, মেয়ে কেমন দেখলে? ভালো, সুন্দর। আমার পছন্দ কখনো খারাপ হয় না। মেয়েটা আবার অনার্স 3rd ইয়ারে। তোমার সাথে আলাপ হয়েছে, তুমি তো তা নিশ্চয়ই জানো। হ্যাঁ। অনার্স শেষ করতে চাইছে বোধ হয়, কিন্তু এত ভালো প্রস্তাব ফিরিয়ে দিতে পারে নাই। যার কুলে তো কেউ নেই। অনার্স শেষ করে কি করবে? এই বাড়ির বউয়েরা তো আর চাকরি করে না। সংসার করতে এত পড়াশোনার দরকার হয় না। সেটাই তো। আচ্ছা, আমি উঠি তাহলে, রুমে যাব। ক্লান্ত লাগছে, বিশ্রাম নিব। যাও। ফুয়াদ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এরপর ব্যালকনির আরামদায়ক কেদারায় বসে সিগারেট ধরল। রুমের বাইরে সিগারেটের গন্ধ গেলে আবার ঝামেলা। পলি বেগম একটি হিসাবের ডায়েরি নিয়ে বসলেন। বিয়ের কোথায় কত খরচ হবে তা হিসাব করছেন। গয়না দিবেন 10 ভরি, তার বড় 2 ছেলের বউকে 10 ভরি দিয়েছেন। তবে সেই সব গহনা তার আয়ত্তেই আছে।
দিয়েছে মানে এই নয় যে গহনা একদম বৌদের হয়ে গেছে। বাপের বাড়িতেও ভারী কোনো গহনা পরে যেতে দেয় না বৌদের। বিয়েতে তেমন কাউকেই বলবে না, একদম ছোট্ট করে ঘরোয়া আয়োজন হবে বিয়েতে। শুধু 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 টাকা পয়সা খরচ করে আত্মীয় স্বজনকে খাইয়ে কোনো লাভ নেই। গৃহস্থের খরচ ঠিক হয়ে যায়, কিন্তু তাদের কাছ থেকে কোনো সুনাম পাওয়া যায় না। কেউ বলবে মাংস কম পেয়েছে, কেউ আবার বলবে রোস্ট লেগ পিস পায়নি বলে গোসা করবে। এত ঝামেলার মধ্যে সে নেই। এই ছোট লোকগুলোকে খাইয়ে কোনো নাম নেই। পলি বেগম মাঝরাত পর্যন্ত বসে বসে ঠান্ডা মাথায় হিসেব কষল। খরচা শুধু গহনা কিনতেই যাবে, সেটা গেলেও ভালো। স্বর্ণের দাম দিন দিন বাড়ছে। বউকে সাজ পোশাক অন্যান্য সামগ্রী দিবেন অল্প টাকার মধ্যে। সুবর্ণার হিংসে হচ্ছে, এশার এত ভালো বিয়ে হবে, ওর চেয়ে ভালো শাড়ি গহনা পরবে এশা। শুনেছে ছেলেটাও দেখতে নাকি নায়কের মতো। সুবর্ণার হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এশাকে বিয়ের পর লেখাপড়া করাবে না শুনে একটু শান্তি পেয়েছিল, কিন্তু এখন শুনছে ওর ছেলে নাকি লেখাপড়াও করাবে। সুবর্ণার রাতে ঘুম ভালো হলো না, খাবারও গলা দিয়ে নামছে না। 10 ভরি স্বর্ণ দিবে নাকি এশাকে। বিয়েটা কোনোভাবে ভেঙে যেত, সুবর্ণার মনে শান্তি ফিরে আসতো। কিভাবে বিয়েটা ভাঙা যায়? সুবর্ণা বিয়ে ভাঙার কোনো উপায় খুঁজে পেল না। ওর গলায় ধরে কাটার মতো আটকে থাকা আপদ বিদায় হচ্ছে এতদিনে। শুনেছে মেয়ের বিয়ের পর মিনারা বেগমও এ বাসা ছাড়বেন, দুইজনার একার সংসার হবে। এই খুশিতে তো ওর আত্মহারা হবার কথা, কিন্তু কোথায় যেন ভাটা পড়েছে। এশার যদি একটা ছোট ঘরে বিয়ে হতো তাহলে ওর ঈর্ষাকাতর মন শান্তি পেত। আজ বিয়ে ঘরোয়া পরিবেশে, অতি সামান্য আয়োজন। বরযাত্রীও এসেছে মাত্র 12 জন, বরকে বাদ দিয়ে 11 জন। বাইরের কেউ নেই। 2 ভাই ভাবি, একমাত্র বোন, দুলাভাই এবং তাদের বাচ্চা কাচ্চা। এশার শ্বশুর বাড়ি থেকে 10 ভরি গহনা এনেছে শুনে আশেপাশে কিরকম সাড়া পড়ে গেল, কিন্তু বিয়ের অন্যান্য সাজ পোশাকে সেই তুলনায় খুব সাধারণই মনে হচ্ছে। এতগুলো স্বর্ণ নাকি ইমিটেশন। যাদের এত গহনাদার আর্থিক আছে তারা সাজ পোশাকও নিশ্চয়ই জাঁকজমক দিবে। আশপাশ থেকে এ ধরনের কথা শোনা গেল। এটা পলি বেগমের বুদ্ধি। দামি সাজ পোশাক কিনে টাকা নষ্ট করতে চাননি তিনি। গহনা দিলে লোকসান নেই, এর ভ্যালু সারা জীবন থাকবে। এছাড়াও ছেলের বিয়ে কোনো বড় পরিবারে দিচ্ছে না যে দামি জিনিসপত্র দিতে হবে। বিকেলে বিয়ে হলে কিরকম এশা ধাতস্থ হতে পারছে না। জীবনটা এবার একটু সহজ হবে তো। অজ্ঞাত আশঙ্কা ভয়কে বিমর্ষ করে দিচ্ছে ক্রমশ। চোখের পানিতে সাজ নষ্ট হয়ে যাচ্ছে। ও শুধু মনে মনে প্রার্থনা করছে, আল্লাহ জীবনটা এবার যেন একটু সহজ হয়। বরযাত্রী খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার পর বউ নিয়ে রওনা দেবে। এশা লাল বেনারসি পরে বসে আছে। ফুয়াদ সামনের রুমটাতে সবার সঙ্গে। খোলা দরজায় দিয়ে বাইরে তাকালেই স্পষ্ট দেখা যায়। এশা কয়েকবার তাকালো। শেরওয়ানি গায়ে তাকে দেখতে অপূর্ব লাগছে। এই সুদর্শন মানুষটি ওর জীবন সঙ্গী ভাবতে রোমাঞ্চকর অনুভূতি হয়। ওর মতোই ঠায় ঠিকানাহীন এত ভালো বর কল্পনাও করেনি। কনে বিদায়ের সময় কেবল মিনারা বেগমই কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি মূর্ছা গেলেন। তার সমস্ত দুঃখ যেন আজ নতুন করে মনে পড়েছে। বিশাল আঘাত পেলেও এশা হাউমাউ করে কাঁদতে পারে না। ও নিঃশব্দেই কাঁদল। ছোটবেলা থেকে এই বাড়িটায় ও বেড়ে উঠেছে। চিরচেনা বাড়ি, অতি পরিচিত রুম, প্রিয় বারান্দা, কোনো কিছুতেই ওর অধিকার নেই। ও এ বাড়ির কেউ না, এই পরিবারের সদস্য না, তবুও এটাকে নিজের বাড়ি কেন মনে হয়? ছোটবেলা থেকেই জানা এই পরিচিত সত্যিটাও আজ এত নির্মম হয়ে উঠেছে কেন? ফুয়াদ গাড়ির দরজা খুলে দিল। এশা উঠে সিটে বসে গাড়ি চলতে আরম্ভ করলো। এশা এবার কান্না থামিয়ে ফুয়াদের দিকে তাকালো। ফুয়াদের সাথে আজকে এখনো কোনো বাক্য বিনিময় হয়নি ওর। সবার সামনে সদ্য বিবাহিত বউয়ের সাথে আলাপ করতে একটু লজ্জা লাগছে বোধ হয়। এতক্ষণ এশা এটাই ভাবছিল, কিন্তু এই মুহূর্তেও তো ওর পাশাপাশি সিটেই বসে আছে। পাশে বসে থাকা নতুন বউয়ের দিকে এক পলক তাকানোর মতো আগ্রহ তার ভেতরে দেখা গেল না। তাকে অমনোযোগী উদাসীন মনে হচ্ছে। তার চোখে মুখে তীব্র বিরক্তি স্পষ্ট। সে বিচলিত হয়। সেদিন যখন প্রথম দেখা হলো, কি চমৎকারভাবে কথা বলছিল। কিছুক্ষণের আলাপে ওকে দারুণভাবে মুগ্ধ করে ফেলে। এরপর থেকে এশা বিয়ের দিন গুনছিল। আবার কবে দেখা হবে, কবে ফুয়াদের চমৎকার সঙ্গ উপভোগ করবে। কিন্তু আজ কি হলো?
এসা কিছু জিজ্ঞেস করবে ভেবেও থেমে গেল। সংকোচ বোধ হচ্ছে। ফুয়াদ নিজে থেকে আলাপ শুরু করবে এই অপেক্ষায় থাকলো, কিন্তু সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে অনেকক্ষণ ধরে। আপনার কি অসুস্থ লাগছে? সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করলো এসা। ফুয়াদ চোখ মেলে ওর দিকে তাকালো, ভারী গলায় বলল, না, আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? কথা বলছেন না তাই জিজ্ঞেস করলাম। ফুয়াদ একটু হাসল। তার হাসিতে কোনো জৌলুস নেই। বউ সাজে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এই প্রশংসা এসাকে খুশি করতে পারল না। ওর মুখে ম্লান হয়ে গেল ফুয়াদের গা ছাড়া আচরণে। সে এত নির্লিপ্ত আচরণ কেন করছে? মনে হচ্ছে এই বিয়েটি এসবের কোনো বিশেষ গুরুত্ব নেই তার কাছে। এসব দুশ্চিন্তা হয়। ওর তো চারকুলে কেউ নাই। এই মানুষটা ওকে ভালো না রাখলে ওর তো কোথাও যাওয়ারও থাকবে না। বিশাল আলিশান বাড়ির চাকচিক্য এর আভিজাত্যময় এক রুমে বিষণ্ণ মুখে বসে আছে এসা। অচেনা জায়গা, চারপাশে স্বল্প পরিচিত কিছু মুখ, তাদের নানান গল্প গুজব। এসার সেদিকে কোনো মনোযোগ নেই। ওর মাথায় কেবল ফুয়াদের ব্যাপারটা ঘুরছে। ফুয়াদের বড় ভাবি মারুফা বলল, রাত তো অনেক হয়েছে, এবার ওদের রুমে দিয়ে আসা উচিত। এসাকে সবাই মিলে ফুয়াদের রুমে নিয়ে আসলো। ফুয়াদ এই মুহূর্তে রুমে নেই, সে একটু পরে আসবে। পলি বেগম মারুফাকে ডেকে নিয়ে বললেন, এশার গায়ের গহনাগুলো সব খুলে আমার রুমে নিয়ে আসো। এত দামের গহনা কোথায় কি রাখবে? মারুফা তার শাশুড়ির প্রতিটি আদেশই অক্ষরে অক্ষরে মানে। সে গিয়ে এসার গায়ের গহনা খুলতে লাগলো। এসা মনে মনে আশ্চর্য হলো। এক্ষুনি গহনা খুলে নিয়ে যাবে সেটিও ভাবতে পারেনি। তাছাড়া ওকে বললে তো ও নিজেই হাতে খুলে দিতে পারতো। মারুফা গয়নাগাটি সব খুলে নিয়ে পলি বেগমকে বুঝিয়ে দিয়ে আসলো। এসা বোকা হয়ে বসে আছে। এর ভেতরে ফুয়াদের দেখা মিল। সে রুমে এসেছে, দরজা আটকে খাটে বসতেই কড়া নাড়ার শব্দ হলো। মহাবিপদ হওয়া ছাড়া নতুন বর বউয়ের রুমে কেউ কড়া নাড়ে না, কিন্তু ফুয়াদ জানে এই বাড়িতে সামান্য কারণেও এই বেকুবের মতো কাজ করতে পারে। ফুয়াদ দরজা খুলে দেখতে পেল ওর মেজ ভাবি তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্পি কাঁদছে, নতুন বইয়ের সাথে ঘুমাবে নাকি? ফুয়াদ হাসি মুখে বলল, ঠিক আছে, দিয়ে যান তাহলে। ফুয়াদ অর্পিকে কোলে করে রুমে নিয়ে আসলো। অর্পির বয়স 6 বছর, দেখতে ভীষণ মিষ্টি। মেয়েটা ফুয়াদের ভক্ত। হাসি মুখে রুমে নিয়ে আসা অর্পিকে সে বিরক্ত মুখে খাটে বসালো ফুয়াদ। এরপর এসাকে বলল, বিয়ের রাতে কেউ বাচ্চা কাচ্চা সাথে নিয়ে ঘুমায় না, কাঁদলেই তাকে দিয়ে যেতে হবে না। অর্পিকে তুমি ওর মায়ের কাছে দিয়ে আসো। এসা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত আগে ফুয়াদ তো ওকে হাসি মুখে নিয়ে আসলো, আর এখন সদ্য এই বাড়িতে আসা ওকে বলছে দিয়ে আসতে। ফুয়াদ এসা কি বলেছি শুনতে পাওনি? আমি তো ভাবির রুমটাও চিনি না। আমি ওকে নিয়ে আসতে গেলে সবাই কি বলবে? হঠাৎ ভয়াবহ রেগে গেল। রাগে তার চোখ বেরিয়ে আসতে চাইছে। দিয়ে আসতে বলেছি, দিয়ে আসবে, যাও। এত কথা বলছো কেন? ভাবির রুম এই মাঝের রুমটার পরেই। এসা হতভম্ব হয়ে গেল, খানিকটা ভয়ও পেল। অতি দ্রুত অর্পিকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে অস্বস্তিতে ওর মরে যেতে ইচ্ছে করছে। ও অর্পিকে দিয়ে আসবে, এটা কেমন দেখায়? এসা অর্পিকে ওর মায়ের কাছে দিয়ে সেদিকে আর তাকালো না। ফুয়াদের হাবভাব খুব দুর্বোধ লাগছে। ও ধরতে পারছে না, ওর কেঁদে ফেলতে ইচ্ছে করছে। অর্পিকে দিয়ে রুমে আসতে ফুয়াদ নরম গলায় বলল, শোনো এসা, আমি একটু বাইরে বের হব, ঘন্টা খানেক পর আসবো। বাসার কেউ যেন না জানে ব্যাপারটা, কাউকে বলবে না। এসে কি করবে বুঝতে পারছে না, না পেরে নির্বাক হয়ে রইল শুধু। ফুয়াদ ওর উত্তরে অপেক্ষা না করে বেরিয়ে গেল। এরপর সে সারা রাতেও ফিরল না। অতি সুখের আশা এসা কোনো দিনও করেনি। নিরুপায় মানুষের সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, এসাও তাই করেছে। তবে ফুয়াদের সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার পর ওর মনে রঙিন প্রজাপতির ডানা মেলেছিল, সেটি বিবর্ণ হয়ে গেছে। কষ্ট কেবল এইটুকুই। এসা রাতে কিছুক্ষণ কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ঘুমিয়ে পড়েছে। এত দুঃখ করতে ভালো লাগছে না। সকালে সূর্যের নরম আলো চোখে পড়তে উঠে বসে। আশেপাশে একবার চোখ বুলিয়ে ধাতস্থ হয় ওর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছে। বর ফুলসজ্জার রাতে লাপাত্তা হয়ে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এসব কিছু নতুন করে খেয়াল হলো। শুভ সকাল এসা। কেউ রুমে ঢুকে বলল, শুনতে মিষ্টি শোনালো ফুয়াদ এসেছে। এসা
তার দিকে তাকায়। তাকে দেখতে কিছুটা উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। এগুলো ফুলদানিতে রাখো তো, তাজা ফুলের ঘ্রাণ আমার খুব পছন্দের। ফুয়াদ এশার হাতে অনেকগুলো তাজা ফুল ধরিয়ে দিল। সে এগুলো বাইরে থেকে নিয়ে এসেছে। এশা কোনো প্রশ্ন না করে স্বাভাবিকভাবে ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখলো। আমি তোমাকে অনেকগুলো ফুল গাছের টব এনে দিব, বেলকনিতে লাগাবে, বাতাসের সঙ্গে রুমে ঘ্রাণ আসবে। এশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এই মুহূর্তে ফুয়াদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওদের দীর্ঘদিনের সংসারে নিত্য নৈমিত্য আলাপ চলছে। এশা চূড়ান্ত বিস্মিত হলো, প্রকাশ করে না। এই লোক পাগল নয়, অত্যন্ত সুস্থুর এবং বুদ্ধিমান। যা করছে নিশ্চয় সৎজ্ঞানী করেছে। আমি অনুমতি ছাড়াই তোমাকে তুমি বলে সম্বোধন করছি। বউকে তুমি বলতে কি অনুমতির প্রয়োজন হয়? আমার জানা নেই, এর আগে কখনো বিয়ে করিনি তো। না, অনুমতির প্রয়োজন হয় না। রাতে আমি বাসায় ছিলাম না, এ কথা কেউ জানে? কাউকে বলেছো? ফুয়াদ গায়ের শার্টটা খুলতে খুলতেই প্রশ্ন করল। এশা বলল, না, জানি না। ফুয়াদের উন্মুক্ত সুগঠিত পৌরশালী শরীর, চওড়া কাঁধ, প্রশস্ত লোমশ বুক। এশা এক নজর তাকে চোখ ঘুরিয়ে নেয়। কেমন একটা অনুভূতি হয় ওর। ফুয়াদ এসে এশার সামনে দাঁড়ালো, যন্ত্রণায় কপাল কুঁচকে বলল, আমার প্রচণ্ড মাথা ধরে আছে, চুলগুলো একটু টেনে দাও। ফুয়াদের নিঃসংকোচ চাওয়া, সদ্য বিবাহিত বউকে রেখে সারা রাত বাইরে থাকা যেন সাধারণ ব্যাপার। এসা ফুয়াদের মাথার চুল টেনে দিতে গিয়েও স্বল্প পরিচিত এক পুরুষের বেশ কাছাকাছি আবিষ্কার করলো নিজেকে। তার গায়ের ঘ্রাণ নাকে আসছে। এসার মনের সেই বিবর্ণ হওয়া প্রজাপতিটা আবার রঙিন হতে চাইল। হৃদস্পন্দন কিছুটা বাড়ে, বুকের কাছটায় ভীষণ সুন্দর এক অনুভূতি হয়। এই সুন্দর অনুভূতির সাথে পাল্লা দিয়ে দুশ্চিন্তাও পারে। কাল সারাদিন ফুয়াদ কোনো একটি কথাও বলেনি ওর সাথে। সারা রাত কেন ফিরল না? এই জঘন্য নাটকীয় আচরণের প্রতিবাদ করার সাহস হয় না এশার। হয়তো নিজের পায়ের নিচের মাটি শক্ত নয় বলে। আপনি কাল সারা রাত ফিরলেন না কেন? কোথায় ছিলেন? এশা আস্তে করে জিজ্ঞেস করলো। ফুয়াদ বলল, এমনি, ভালো লাগছিল না। ও আর কিছু জিজ্ঞেস না করে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে। দরজায় ঠকঠক আওয়াজ করছে কেউ। বেলা তেমন বেশি হয়নি। ফুয়াদ তীব্র বিরক্তির চোখ মুখ ঘুচিয়ে ফেলল। এই ধরনের অভ্যাস কাজকর্ম এই বাড়িতে সম্ভব। বাড়ি নয়, যেন নরক একটা। এসা দরজা খুলল। মারুফা ওকে ডাকতে এসেছে। এসা তার পেছনে পেছনে গেল। পলি বেগম আয়েস করে বসে চায়ের কাপে চমক দিচ্ছেন। এশাকে দেখে বসতে আদেশ করল। এই বাড়িতে এত বেলা করে ঘুমানোর নিয়ম নেই। সকালে উঠে নামাজ কালাম আদায় করে রান্নার কাজে হাত লাগাবা। রান্নার জন্য আমাদের বাড়িতে কাজের মানুষ রাখি না। কাজের মানুষের হাতের রান্না খেতে অপছন্দ করি। এসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নতুন এসেছো, বাড়ির সকল নিয়মকানুন মারুফা আর শম্পার কাছ থেকে জেনে নিবা। নিয়মের বাইরে কিছু আমি বরদাস্ত করি না। এসা আবার মাথা নাড়ল। পলি বেগম চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে আবার শক্ত মুখে বলল, রাতে তুমি অর্পিকে ওর মায়ের কাছে দিয়ে গিয়েছো। ব্যাপারটা আমি মোটেও পছন্দ করিনি। এ বাড়িতে কীভাবে চলতে হয় চোখ কান খোলা রেখে দেখে দেখে শেখার চেষ্টা করো। এসা কোনো প্রত্যুত্তর না করে মাথা নুইয়ে রাখলো। পলি বেগম বললেন, যাও নাস্তা তৈরি করো ওদের সাথে। জি আচ্ছা। এসা ওখান থেকে উঠে এসে জোরে একটা নিঃশ্বাস ফেলে। পলি বেগমকে ওর বাঘ ভাল্লুক কিসিমের মনে হয়, যে কোনো মুহূর্তে থাবা মারতে পারে এমন। ফুয়াদের মেজ ভাবি শম্পা এশাকে রান্নাঘরে সমস্ত কিছু দেখিয়ে দিতে লাগলো। নাস্তায় কি কি পদ তৈরি করতে হবে তাও বলে দিল। মারুফাকে এসে জিজ্ঞেস করলো, পারবে তো সব ভালোভাবে করতে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, করো দেখি তাহলে। এসা ভেবেছিল ওরা তিনজনেই মিলে নাস্তা তৈরি করবে, কিন্তু মারুফা আর শম্পা কোনো কাজে হাত লাগালো না। তারা রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছে আর ওকে ফরমাস দিচ্ছে। এসব ব্যাপারটা সহজে ধরতে পারলো না। এ বাড়িতে শুধু পলি বেগম নয়, তার বড় দুই ছেলের বউও কর্তৃত্ব ফলাবে ওর উপর। রাত হতেই এশার মাথায় চিন্তা আসে, ফুয়াদ আজও কি বাসার বাইরে থাকবে? কাল সারাত কোথায় ছিল সে? অন্য কোনো সম্পর্ক আছে তার? ফুয়াদ রুমের ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার আঙুলের ফাঁকে সিগারেট, ঠোঁট দিয়ে ধোঁয়া ছাড়ছে এক টানে। কয়েকটা সিগারেট শেষ করে রুমে এসে এশাকে বলল, তোমার বিয়ের শাড়িটা ভালো হয়নি,
তোমার জন্য সাদা একটা জামদানি এনেছি, আলমারিতে রাখা, ওটা পরো। তোমার তো সাদা রং পছন্দ। বাসি ফুলসজ্জা সেরে ফেলি আজ। এসা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আলমারি খুলে সত্যি একটা জামদানি শাড়ি পেল। সাদা জমিনে সোনালি জরির কাজ, অসম্ভব সুন্দর দেখতে। ফুয়াদের মনে চেয়েছে বলে আজ জামদানি এনে আহ্লাদ করছে। কাল মন পরিবর্তন হলে আবার নিশ্চয়ই কথা বলবে না। কোন মানুষটা আসলে সে? গতকালের নাকি আজকে? এসা শাড়িটা হাতে উন্মাদ হয়ে দাঁড়িয়ে থাকে। এসা ভীষণ যত্ন করে শাড়িটি গায়ে জড়ালো। খুশিতে ওর মন পুলকিত হয়, চঞ্চল ঝর্ণার মতন। আবার ফুয়াদের মন পরিবর্তন হবে, আবার সে কিরকম আচরণ করবে। এই মুহূর্তে এসার ওসব আর ভাবতে ইচ্ছে করলো না। ও শাড়ি পরে ফুয়াদের সামনে এসে দাঁড়ালো। ফুয়াদ বলল, গহনা পরো। সাদা জামদানির সঙ্গে স্বর্ণের গহনায় তোমাকে শরতের শুভ্র মেঘের মতো দেখাবে। গহনা তো মায়ের কাছে। ফুয়াদের মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। তোমার গহনা মায়ের কাছে কেন? এই বাড়ির নিয়ম কানুন কি ফুয়াদ জানে না? গয়নাগাটি সবকিছু পলি বেগমের তত্ত্বাবধানে থাকে। ওকে কেন জিজ্ঞেস করছে? তুমি কি তোমার গহনা সামনে রাখতে পারো না, নাকি এই রুমে রাখার জায়গা নেই? মায়ের কাছে কেন দিয়েছো? বড় ভাবি খুলে নিয়েছে। বড় ভাবি খুলে নিয়েছে মানে? তোর সাহস হয় কিভাবে তোমার গা থেকে গহনা তার সাহস হয় কিভাবে তোমার গা থেকে গহনা খুলে নেওয়ার? ফুয়াদ রেগে মেগে আগুন হয়ে আবার বলল, এটা যে অপমান সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমার কি বোধ শক্তি কম, নাকি তুমি বোবা? আমি তাদের কি বলবো? মিনমিনে আচরণ করবে না। যাও গহনা নিয়ে আসো। আমি এই মুহূর্তে তোমাকে গহনা পরা দেখতে চাই। পলি বেগমের কাছে যাবে ও গহনা চাইতে? জেনে শুনে বাগির মুখে পড়বে, এটা ভাবতেই তো ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। কেউ এই বাড়িতে পা রাখার সাথে সাথে বুঝে ফেলবে এখানে পলি বেগম সর্বা। তিনি যেন সাক্ষাৎ বাঘিনী। এই এত দাপট অধিপত্য তার। এসা গহনা আনতে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর বুকের ভেতরটা এমন ভাবে ধুকপুক করছে যেন যন্ত্রটা বিকল হয়ে যাবে। ফুয়াদ নিজে গিয়ে আনতে পারে না গহনা? ওকে কেন পাঠাচ্ছে? এ বাড়ির অন্য সবার মতো সেও মায়ের প্রতি অনুগত। তার সকল আদেশ নির্দেশ মেনে চলার ক্ষমতা আছে। তাহলে পলি বেগমের কাছে গহনা থাকা নিয়ে সে এমন প্রতিক্রিয়া কেন করছে? এসব ফেয়ালির মানে বুঝতে পারছে না এসা। দাঁড়িয়ে আছো কেন এভাবে? কতক্ষণ ধরে যেতে বলছি তোমাকে। আবার গিয়ে বলো না যে আমি গহনা চেয়ে পাঠিয়েছি। এসব মেয়েদের ব্যাপারে আমাকে জড়িও না। তোমার গহনা তোমার কাছে থাকা উচিত, সেজন্য আনবে। পেছন থেকে ডেকে বলল ফুয়াদ। এসা এই কথা শোনার প্রত্যুত্তর না করে পলি বেগমের রুমের দিকে হাঁটা শুরু করলো। এই মুহূর্তে মনে হচ্ছে ফুয়াদের অন্য কোনো পছন্দ আছে। সে বোধহয় ওকে দিয়ে এসব কাণ্ড করিয়ে পলি বেগমের হাতে ওর প্রাণটা নাশ করাতে চাচ্ছে। তাহলে তার রাস্তা পরিষ্কার হবে। পলি বেগম খাটের উপর বসে আছেন, তার চোখে ভারী চশমা, হাতে প্রতিদিনের হিসেবের ডায়েরিটা। সেটির দিকে তাকিয়ে থেকে এসাকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? ওর এই মুহূর্তে মনে হচ্ছে তার কাছে গহনা চাওয়ার চেয়ে মরে যাওয়া সহজ ব্যাপার। তীব্র সংকোচে ভয় ভয় মুখে এসা বলল, মা, আমি শাড়ির সঙ্গে একটু গহনা পরতে চাচ্ছিলাম। পলি বেগম এবার ভালোভাবে চোখ তুলেন এশার দিকে। প্রথমেই ওর পরনের সাদা চকচকে জামদানিটা নজরে পড়ল। এই শাড়ি তো ওকে বিয়েতে দেয়নি। শাড়ি কোথায় পেয়েছো? বউকে শাড়ি কিনে দেওয়ার জন্য কি এ বাড়ির ছেলেরা মায়ের থেকে অনুমতি নেয়? তা না হলে পলি বেগম এভাবে জিজ্ঞেস করছেন কেন? আপনার ছেলে এসছে। বাহ, বেশ সুন্দর দামি শাড়ি। বাসাও কিভাবে দামি শাড়ির সঙ্গে স্বর্ণ গহনা পরতে? এশার মুখটা ছোট হয়ে গেল। পলি বেগম ওকে কৌশলে অপমান করছেন। ও সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করল, না, বিয়ের আগে আমি তেমন শাড়ি পরতাম না। বিয়ের পর যদি দামি শাড়ি পেয়েছো, আবার এত রাতে আমার কাছে গহনা চাইতে এসেছো? এসা কিছু বলল না। ওর প্রবল আত্মসম্মানটায় ঠানা পড়ে নিয়ে জীবনে নড়ে বড়ে হয়ে গেছে, কিন্তু একেবারে ধুয়ে মুছে যায়নি। অপমানে ওর কেঁদে ফেলতে ইচ্ছে করছে। মানুষ যত পায় তত চায়। বিড়বিড় করে বললেন পলি বেগম। এরপর বিরক্ত মেজাজে খাট থেকে নেমে নিজের রুমের দক্ষিণ কোণে বেশ যত্নে রাখা লোহার ভারী সিন্দুকটা খুললেন। এই সিন্দুকখানা তার নানার আমলের নানা স্মৃতি হিসেবে তিনি এটি রেখে দিয়েছেন। পলি বেগম সিন্দুক থেকে সব সময় পরার মতো সাধারণ কিছু গয়না বের করে এশার হাতে দিল।
ফুয়াদ তো ওকে ওর সমস্ত গয়না নেওয়ার জন্য পাঠিয়েছে। এই মুহূর্তে সেটা বলার কথা ভাবতেও এশার কলিজা কাঁপছে। ও পারবে না বলতে, তাতে যদি ফুয়াদ ওকে খুন করে ফেলে করুক। এশা থমথমে মুখে রুমে গেল। ফুয়াদ ওকে আর ঘাটালো না, ওর দিকে তাকিয়ে মনে মনে হাসল। এরপর ওকে কাছে টেনে নিল। এশা নিজের সর্বস্ব উজাড় করে দিল, কিন্তু ফুয়াদের স্পর্শে কোনো প্রেম খুঁজে পেল না। এ যেন কেবল শারীরিক চাহিদা। 2 দিনের পরিচয়, প্রেম খোঁজা নিজের বোকামি কিনা বুঝতে পারল না। তবে এইটুকু পরিষ্কারভাবে বুঝতে পারছে যে ওর সঙ্গে পাশের বালিশের মানুষটার মনের দূরত্ব এক পৃথিবী। পলি বেগম ছিলেন ধনী পাপের একমাত্র মেয়ে। তার আর কোনো ভাই বোন নেই। মনসুর উদ্দিন ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন তার চেয়েও ধনী পরিবারে, কিন্তু পলি বেগমের আচার আচরণে ব্যবহারের কারণে সেই সংসারও টিকল না। আশেপাশের সকলের উপর আধিপত্য বিস্তার করা, কর্তৃত্ব ফলানোর অদ্ভুত নেশায় মতো তিনি। পলি বেগমের প্রথম সংসার ভাঙার পর মনসুর উদ্দিন সিদ্ধান্ত নিলেন তার একমাত্র মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাবেন না। বৃদ্ধ বয়সে একাকিত্বের কথা চিন্তা করে তিনি মেয়ের দ্বিতীয় বিয়ের জন্য এমন পাত্র খুঁজলেন যে খরচামায় থাকতে রাজি। কোনো ধনী পরিবারের সুপাত্র এই প্রস্তাবে রাজি হলেন না। মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলেই অর্থ সম্পদের লোভে পড়ে রাজি হলো। তাদের ভিতর শফিক আহমেদ মনসুর উদ্দিন পছন্দ করলেন ওনাকে। অর্থবিত্ত কম থাকলেও শিক্ষিত, রুচিশীল, মার্জিত, তিনি এমন পাত্রই খুঁজছিলেন। ফুয়াদের বাবা শফিক আহমেদের তেমন কোনো আধিপত্য নেই সংসারে, এমনকি নিজের মা বোনকেও এ বাড়িতে দুবেলা খাওয়ানোর জন্য পলি বেগমের অনুমতি দরকার হয়। মনসুর উদ্দিন গত হয়েছেন, তার সমস্ত সম্পত্তি পলি বেগম পেয়েছেন। এই 5 তলা অভিজাত বাড়ি, বিশাল ফ্যামিলি, বিজনেস, সবকিছু পলি বেগমের নামে। এই কারণে তিনি সংসারের সর্বা। তার কথা সকলেই মেনে চলতে বাধ্য। পলি বেগম সবচেয়ে বেশি আনন্দ পান মানুষের উপর কর্তৃত্ব ফলিয়ে, এবং বছরের পর বছর ধরে তিনি সেটাই করেছেন। তার প্রায় আফসোস হয়, তিনি যদি মোগল সম্রাজ্ঞী নূরজাহান হতেন, আরো কত কত ক্ষমতা থাকতো তার। বাইরে সবে ভোরের আলো ফুটেছে। এসা চোখ খুলে দেখল ফুয়াদ পাশে নেই। এত সকালে সে কোথায় যায় কে জানে। পলি বেগম ঘুম থেকে উঠতেই সফা চা নিয়ে হাজির হয়। চায়ে চিনি বেশি হয়েছে। পলি বেগম বিরক্ত হয়ে তাকিয়ে বললেন, তোমার বাপের মাথা বানাইছো, এত চিনি দিয়েছো কেন? শম্পা দ্রুত আরেক কাপ চা করে নিয়ে আসে। এদিকে অর্পি কাঁদছে। তার কান্না থামানোর চেয়ে পলি বেগমের জন্য নতুন করে চা বানানো গুরুত্বপূর্ণ। পলি বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তুমি আর মারুফা আগামী 1 সপ্তাহ বাসার কোনো কাজ করবে না। তাহলে কাজ কে করবে? এসা করবে। মেয়েটার হাবভাব আমার ভালো লাগছে না। বিয়ের আগে তো ভালোই দেখছিলাম। শম্পা মনে মনে খুব খুশি হলো। আগামী 1 সপ্তাহ শান্তিতে কাটবে। বাসায় মানুষ 11 জন। একা একা সকালে নাস্তা বানাতে এসার শ্বাস গরম হয়ে গেল। নাস্তা বানানোর পর পলি বেগম ওকে ডেকে দুপুরে রান্নার তালিকা ধরিয়ে দিলেন। এত কাজ একা একা এসব কখনো করেনি। এত মানুষের রান্না। মারুফা আর শম্পা কেন কোনো কাজ করছে না, এই প্রশ্ন করার দুঃসাহসও ওর নেই। এসা রান্নাঘরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কোনটা যে আগে শুরু করবে বুঝতে পারছে না। এখন থেকে কি বাসার সব কাজ ওর একা করতে হবে? ফুয়াদ বাসায় এসে দেখলো এসা রান্না করে একা সমস্ত কাজ করছে। ও গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি একা কেন? বড় ভাবি, মেজো ভাবি? জানি না। জানো না মানে? তুমি একা কাজ করছো কেন? তুমি কি একা খাবে? ফুয়াদ আজ আবার ওকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। এসা জোর গলায় বলল, সমস্যা নেই, আমি পারবো। আমার সমস্যা আছে। মাকে গিয়ে বলো তুমি একা এত কাজ করতে পারবে না। পারবো আমি। তুমি নাকি পড়াশোনা করবে, অনার্স শেষ করবে। তুমি যদি এভাবে মুখ বুজে সব কাজ একা করা শুরু করো, তাহলে কিন্তু সব তোমার উপরেই চাপিয়ে দিবে। এই বলে ফুয়াদ চলে গেল। এসা অনেকক্ষণ যাবত ব্যাপারটা ভেবে পলি বেগমের কাছে গিয়ে বলল, মা, এত কাজ আমি একা করতে পারছি না, ভাবিদের বলুন আমাকে সহযোগিতা করতে। পলি বেগম চোখ বের করে তাকিয়ে থাকলেন এসার দিকে। তার ভ্রু জোড়া কুঁচকে আছে।